পরিচিত হয়েছে। যখন বিএনপি আমাদের গঠিত ছিল তখন আওয়ামী লীগ বলেছিল তারা ক্ষমতা গেলে বিলুপ্ত করবে, কিন্তু আওয়ামী লীগ গত এই 15 বছরে র্যাবকে একটি খুনি গুম বাহিনীতে পরিণত করেছে। সেই কারণে না কিন্তু প্রকাশ্য র্যাবকে নিষেধাজ্ঞা দিয়েছে। কারণ আওয়ামী লীগ বিএনপি করবেন অন্তর্বর্তীকালীন সরকারকে করতে হবে, র্যাবকে বিলুপ্ত করতে হবে। র্যাবের মতো এই রকমের যে কোনো পরবর্তী বাহিনী গুম বাহিনী আইনা ভারতের তৈরি না হয় সেই পদক্ষেপ নিতে হবে। আমরা স্বাভাবিক সমস্ত আমার মন্ত্রণালয়ের যিনি দায়িত্ব উপদেষ্টা ব্রিগেডিয়ার সাজাচ্ছে তিনি সেটা করতে পারবেন, কিন্তু তিনি একা পারবেন না যদি আমরা সহযোগিতা না করি। তাই আমি আজকে এই সমাবেশে আমি আগেই বলেছি আমি জ্বালানি বক্তব্য রাখবো না, কয়েকটি ঠিক নির্দিষ্টমূলক কথা বলতে চাই। গণ অধিকার পরিষদের নেতাকর্মীদেরকে অন্যান্য রাজনৈতিক দলের নেতাকর্মীদের সাথে আলাপ আলোচনা করতে হবে কিভাবে এলাকায় শান্তি শৃঙ্খলা রক্ষা করা যায়। আপনি তো আইনের লোক না, কাজী আইন শৃঙ্খলা বাহিনীকে আইন শৃঙ্খলার কাজে সহযোগিতা করতে হবে, আইন শৃঙ্খলা তারা নিয়োজিত করতে হবে। পুলিশ আমি একটা পুলিশ ষড়যন্ত্র দেখতে পাচ্ছি, পুলিশকে অকার্যকর করার একটা চেষ্টা করা হচ্ছে, ব্যর্থ হিসাবে তুলে ধরে পুলিশকে আকারে আউট করে দেওয়ার চেষ্টা করছে। গ্রাম পর্যায় পর্যন্ত থানা পর্যায় পর্যন্ত পুলিশের যে কাঠামো আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের বিকল্প নাই। প্রয়োজনে কিভাবে পুলিশকে সুখোপযোগী করা যায় এই করাপ্টেড এই মাফিয়া অফিসারদেরকে বিচারের মুখোমুখি করে সব সাহসী দক্ষ চৌকস অফিসারদেরকে দায়িত্ব দিয়ে পুলিশকে আগের চেয়ে একটি সক্রিয় করতে হবে এবং পুলিশকে সহযোগিতা করবে সচেতন নাগরিক, গণমাধ্যম, রাজনৈতিক দল, সুশীল সমাজ। আমরা আহ্বান জানাবো সরকারের কাছ থেকে দিক নির্দেশনা যাবে প্রতিটি জেলার ডিসি এসপি, প্রতিটি থানা উপজেলা অতি ইউনিয়নেরা সেখানকার রাজনৈতিক দল, নাগরিক সমাজ সকলের সাথে মত বিনিময় করে তারা আইন শৃঙ্খলা পরিস্থিতি ফিরিয়ে আনার জন্য অনবিলম্বে কাজ শুরু করবেন এবং বিপ্লবের পর যারা লুটপাট করছে দখল করছে তাদেরকে অবশ্যই চিহ্নিত করতে হবে। যদি তাদেরকে বিচারের মুখোমুখি করতে না পারেন আগামী করার শেখ হাসিনার চেয়ে বড় পাকিস্তান দখলদার হবে। আমরা বারবার বলছি যে রক্তবাঞ্চলের মধ্যে দখলদারদেরকে আমরা ভরিয়েছি আর যেন কোনো দখলদার তৈরি না হয়। ওই যে দেখেন মাথায় রক্ত ব্যান্ডেজ দ্বারা কামড়ে রয়েছে, তারা মঞ্চে নেতা হতে আসে নাই, তারা বক্তৃতা দিতে আসে নাই, রক্তাক্ত অবস্থায় এই সমাবেশে এসেছে কারণ তারা একটা ভালো সমাজ চায়, ভালো রাষ্ট্র চায়, দেশটা ভালো চলুক, দেশের নাগরিকদের নিরাপত্তা থাকুক, নাগরিক অধিকার থাকুক, এইটাই তাদের প্রত্যাশা। আর আছে কয়েকটা আমার সাথে দেখা করছে গুলি দিতে হয়েছে, আমি সময় দিতে পারি নাই, আমার নিজেদের ব্যক্তিগতভাবে অনেকে কথা বলতে চেয়েছে সেটা খারাপ থাকার পরে সবাই দিতে পারে। আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, আপনাদের এতটা ডেডিকেশন আপনাদের সাথে মন করে ঘন্টার পর ঘন্টা আলাপ করতে পারে, দেখা করতে পারে, ভালো লাগবে। অবশ্যই যে একদিন পরে সুস্থ হলে আপনাদেরকে সেই সময়টা দেবো। আজকে আমরা যেটা বলছিলাম এই যে বিভিন্ন প্রতিষ্ঠান ধরেন আপনি ব্যক্তিগত গ্রুপের মালিক সালমানের খান কিংবা এসব কিংবা বসুন করা এই কোম্পানিগুলো তো শুধুমাত্র ওই ব্যক্তি একটা বিষয় না, এখানে লক্ষ লক্ষ মানুষের কিন্তু রুগী রুজির একটা বিষয় আছে। এই যদি মাফিয়া ব্যবসায়ী শিল্প গোষ্ঠী যদি কোনো অপরাধ করে, অর্থ পাচার করে, দুর্নীতি লুটপাট ভূমিদস্যুতা করে রাষ্ট্রীয় আইনে বিচার করা হবে। প্রয়োজনে রাষ্ট্রকালীন সকল সম্পদ বাজেয়াপ্ত করবে, কিন্তু কোনো প্রতিষ্ঠান চালিয়ে দেওয়ার অধিকার কারো নাই, কোনো কলকারখানা মিল ফ্যাক্টরি ভাঙচুর করার অগ্নি সংযোগ করার অধিকার কারো নাই। এইটা কারা করছেন আমরা ভালো করে জানি। আপনারা আমাদের বিপ্লবকে রক্ষা করার জন্য আপনারা এই কাজগুলো করছেন। তাই আমরা আপনাদেরকে আইন শৃঙ্খলা বাহিনীকে সর্বাত্মক ভাবে নিঃশর্ত ভাবে সহযোগিতা করে আগামী কয়েকদিনের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক করতে হবে। কালকে আমি থাকি মহানগর প্রদেশ রামপুরা, রাষ্ট্র একটা থেকে রামদানি আর গৌরবী করতেছে বিন্দু এরা কারা এরা থেকে আসছে মিরপুরে ডাকাত করে উত্তরা ডাকাতি হয়, তাদের জন্য উৎসাহ শুরু হয়েছে। শীর্ষ সন্ত্রাসীরা প্রকাশ্য অপরাধীরা জেল ভেঙে পালানোর চেষ্টা করছে, জেলে সংঘাত হচ্ছে, জেল থেকে যদি অপরাধীরা বের হয়ে যায় সমাজের কি ভালো হবে? তাই কাজে যে কারাগার ভেঙে বের হবে এমন অতি বিপ্লবীদেরকে সমর্থন করা যাবে না। এই যে পাড়ায় পাড়ায় ডাকাতি করবে, মাস্তানি করবে তাদেরকে সমর্থন করা যাবে না। তাই আপনাদেরকে এই সম্প্রীতির সমাবেশে দেখেছি। আজকে যে সুকুমার বড়ুয়া স্যার, লতিফ মাসুম স্যার এখানে এসেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, একজন গান্ধীনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, দুজনে আমার চিত্রতুল্য এবং আমি ব্যক্তিগতভাবে তাদের প্রতি কৃতজ্ঞ। অত্যন্ত স্নেহ করেন, সবসময় যাকে আমাদের বুকে ধরে ভালো পরামর্শ দেয়। আজকে 32 ফেডারেশনের নেতা ছিলেন, বৌদ্ধ ধর্মাবলম্বী বিভিন্ন সংগঠনের দায়িত্ব ছিলেন, তিনি যেটা বলেছেন আজকে তিনি এই সমাবেশে এসেছেন। তাই এইটা আমাদের হিন্দু ভাইদের শুনতেছি বাসা বাড়ি ব্যবসা প্রতিষ্ঠান কিছু জায়গায় হামলা হচ্ছে। আমি অন্ধভাবে বলে দিতে পারি এই হামলা বিএনপি, জামাত, গণ অধিকার পরিষদ এই কোনো বিপ্লবীরা করে নাই, করে। এটা স্পষ্ট ভালো একটা ষড়যন্ত্র, এটা দুষ্কৃতকারীদের কাজ। তারা আমাদের এই বিপ্লবকে জাত বিপ্লবে পরিণত করার জন্য, আমাদেরকে দুর্বৃত্ত হিসেবে, মৌলবাদী হিসেবে, সাম্প্রদায়িক হিসেবে দেখানোর জন্য তারা এই কাজগুলো করছে। তাহলে আপনাদের দায়িত্ব না হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সকল ধর্ম, বর্ণ, মত নির্বিশেষে প্রতিটি এলাকায় সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করা। সেই জন্য এই সম্প্রীতির সমাবেশ। তো আজকে আপনারা এই সমাবেশ থেকে গিয়ে প্রত্যেকটি নেতা কর্মীকে সেই দিক নির্দেশনা দেবেন। আজকে আপনারা জানেন গত
15 বছরে প্রায় 16 লক্ষ কোটি টাকা পাচার হয়েছে। পাচারকারীদের বিষয়ে পত্রপত্রিকায় নিউজ হলেও তাদেরকে গ্রেপ্তার করা হয়নি। পরবর্তী রাজনৈতিক সরকার কিভাবে আমরা জানি না, শুধু অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো তারা জনসমর্থনহীন সরকার না, জনগণের মতামত এবং ম্যান্ডেটেই কিন্তু এই সরকার গঠিত হয়েছে। আমরা ছাত্র দলকে সবাই মিলে এই সরকারকে সমর্থন দিয়েছি। তাই তারা দেশের বর্তমান যে পরিস্থিতি, প্রতিষ্ঠানগুলোর পুনর্গঠন, রাজনৈতিক একটা স্বাভাবিক পরিস্থিতি রিকনসিলিয়েশন তৈরি করা, সমাজের শান্তি স্থিতিশীলতা, তার জন্য অবশ্যই একটা সময় লাগে। সেই সময়টা কতদিন সেটা আমি একটা আন্দাজে বলে দিতে পারি না, আমরা একটা ধারণা দিতে পারি। তবে নিশ্চয়ই যারা নির্বাচিত হয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারে, তারা এত কষ্ট করে জাতির সামনে করলে আমাদের এই কাজগুলো করতে হয়, আমাদের এই সময়টা প্রয়োজন। সেই সময়টাকে আমরা দেবো না, অবশ্যই দেবো। তাদেরকে আমরা সমর্থন দিয়েছি, কারণ যদি একটা রাজনৈতিক সরকার ক্ষমতা বসে, আপনি মনে করেন এই পরিস্থিতি চেঞ্জ হবে? ক্ষমতা আসার আগে লুটপাট দখল শুরু হয়ে গেছে। আমাদের ভাবছেন যে রাতারাতি একটা নির্বাচন হয়ে গেলে কি পরিস্থিতি উত্তরণ হবে? নির্বাচন কমিশন পুনর্গঠন, জুডিশিয়াল সিস্টেমের পুনর্গঠন, দুর্নীতি দমন কমিশন, মানবাধিকার কমিশন, তথ্য কমিশন, এরকম সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করা, গণতান্ত্রিক প্রাতিষ্ঠানিক রূপদানের জন্য নির্বাচন কমিশনকে, আদালতকে পাকিস্তান ভারতীয়ভাবে শক্তিশালী করছে, তার চেয়ে বেশি ক্ষমতা দিয়ে শক্তিশালী করতে হবে। আমাদের বিচার বিভাগ নামে মাত্র স্বাধীন বলা হচ্ছে, নির্বাহী বিভাগ থেকে আলাদা, প্রকৃতপক্ষে নির্বাহী বিভাগ থেকে আলাদা হয়। কাজে এই সুপ্রিম আপনার উচ্চ আদালত, ভিন্ন আদালতের যে নিয়োগ, তাদের আপনার বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া, সেটা সিংহ সাহেব কথা বলতে গিয়ে শেষ পর্যন্ত চাকরি হারিয়েছে। সেই বিষয়ে আমাদেরকে পদক্ষেপ, বিচারকদেরকে কারোর মুখোমুখি যেন থাকতে না হয়। আমি তার জন্য একটা সময় লাগবে। এত অবৈধ হয়ে আমি বিভ্রান্তি ছড়াবে, বিভ্রান্তিকর কথা বলবে, রাজনীতিতে প্রতিক্রিয়া সৃষ্টি হবে, জাতির বিভ্রান্ত হবে। আমরা পরিষ্কারভাবে বলি, অন্তর্বর্তীকালীন সরকারের যে নির্দিষ্ট সময় প্রয়োজন, তারা রূপরেখা সহ জাতির সামনে উপস্থাপন করবে, আমরা রাজনৈতিক দল অবশ্যই সেখানে সমর্থন করবো। কথা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার হয়েছে, আগামীতে আমাদের প্রত্যাশা অনুযায়ী একটা আবার সুস্থ নিরপেক্ষ নির্বাচন করবে, নির্বাচিত প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করবে। কিন্তু গত 15 বছরে এই প্রাতিষ্ঠা জনগণের উপরে নির্যাতন, নিপীড়ন, ফোন চালিয়ে এই বাংলাদেশকে একটা নরকের বাংলাদেশে পরিণত করেছিল, তাদের কি হবে? প্রাতিষ্ঠানিক দোষকদেরকে আইন করে নিষিদ্ধ করতে হবে। জার্মানিতে, রাশিয়া, ইটালিতে এইভাবে জনগণ নিষিদ্ধ হয়েছিল। পরিষ্কারভাবে এই ফ্যাসিস্ট শক্তি এবং তার দোষকদেরকে নিষিদ্ধ করতে হবে। সেটা আসলে আমাদের এই ম্যান্ডেট, জনগণের ম্যান্ডেটকে ক্ষমতায় বসা অন্তর্বর্তীকালীন সরকার। আমরা তাদের কাছে দাবি জানাই, একই সাথে আমাদের বন্ধু রাষ্ট্র, প্রতিবেশী রাষ্ট্র, বহু পাল্টান দেয়, কিন্তু প্রতিবেশী পাল্টান দেয় অনেক পরে। তো প্রতিবেশী পাল্টাতে পারবো? তো এই প্রতিবেশীর সাথে আমরা ভালো সম্পর্ক চাই, তারাও চাই। প্রতিবেশীর সাথে আমাদের চুক্তি আছে, বন্দি বিনিময় চুক্তি। অনতি বিলম্বে শেখ হাসিনাকে বাংলাদেশের নবনির্বাচিত সরকারের কাছে ফিরিয়ে দিতে হবে। শেখ হাসিনার বিচারের মাধ্যমে বাংলাদেশ সহ সারা বিশ্বে দৃষ্টান্তের স্থাপন হয়ে গেল। আর কেউ জনগণের বিরুদ্ধে গুলি চালিয়ে গণহত্যা করে ক্ষমতায় থাকার দুঃসাহ করে না। ভারতকে পরিষ্কারভাবে বলতে চাই, সম্পর্কের ছন্দপতন যদি না করতে চাই, শেখ হাসিনাকে কোন দেশে পাঠাবেন এই সমস্ত তথ্যি না করে অনতিবিলম্বে বাংলাদেশে ফেরত পাঠান। এবং আমরা আজকে এই সমাবেশ থেকে বলছি, শেখ হাসিনাকে যদি ফেরত পাঠানো না হয়, অনতিবিলম্বে গণ অধিকার পরিষদ ছাত্র তালিকা নিয়ে শেখ হাসিনাকে ফেরত দাবিতে ইন্ডিয়ান হাইকমিশন দেওয়া হবে। সিদ্ধান্ত আপনাদেরকে নিতে হবে, আপনারা সম্পর্ক রক্ষা করবেন, জাতির সম্পর্ক সেভ করবেন। আমরা সবার সাথে সম্পর্ক রেখে সামনে এগিয়ে যেতে চাই। আপনারা গত 15 বছরে যা করেছেন সেটা কোনো প্রতিবেশী শুরু আদরে ছিল না। আপনারা এই দেশে শুধু প্রাচীন শক্তিকে ক্ষমতায় থাকা না, ভিন্ন মহাজন বিরুদ্ধে নির্মূল করার জন্য কোন খুনের মতো জঘন্য ঘটনাগুলোকে আপনারা সমর্থন করেছেন। এবং আপনারা আপনাদের এজেন্সি সহ এখানকার এজেন্সি জয়েন্টলি আপনারা ভুল করেছেন। যেই কারণে সাংবাদিক তাদেরকে বাংলাদেশ থেকে পাওয়া ইন্ডিয়ান বড় বিএনপি স্থায়ী সদস্য সাবেক মন্ত্রী সালাউদ্দিন সাহেবকে উত্তর থেকে তুলে নেওয়ার পরে তাকে পাঠানো হয় শিলংয়ে। এই কয়েক বছরেও ভারত সরকার একটা প্রধান রাজনৈতিক দল ক্ষমতায় ছিল, সরকার ছিল, তার মন্ত্রী ছিল, তাকে দেশে আসতে দেয় নাই। অনেক ক্ষমতা আপনারা তৈরি করেছেন এবং এই দেশের মানুষ আপনাদের ক্ষমতার বাহিনী শুধুমাত্র শেখ হাসিনাকে পরাজিত করে নাই, পাকিস্তানিদের মতো এই দ্বিতীয় মুক্তিযুদ্ধে ভারতের আধিপত্যবাদকেও পরাজিত করেছে। কাজে আমরা পরিষ্কারভাবে বলতে চাই, বাংলাদেশে তিনখানা বিয়ের বিদ্রোহ, হেফাজতে ইসলামের উপরে নির্বিচারে হত্যাকাণ্ড, এই সমস্ত ঘটনার জাতিসংঘের অধীনে তদন্ত হতে হবে এবং আন্তর্জাতিক আইন অনুযায়ী মানবতার বিরোধী অপরাধে আইন শৃঙ্খলা বাহিনী সহ সরকারের যারাই জড়িত ছিল তাদেরকে বিচারের মুখোমুখি করতে হবে। প্রয়োজনে তার জন্য বিশেষ ট্রাইব্যুনাল গঠন করতে হবে এবং এই কাজগুলো আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা প্রত্যাশা করি। আমরা এই কাজগুলোর দৃশ্যমান বাস্তবায়ন দেখতে চাই। এখন কথা হচ্ছে, অনেকে মন খারাপ করবে, কিন্তু কথা বলতে হবে।
গত ৫-৭ বছর ধরে আমরা তো রক্ষা করেছি, রাজপথে লড়াই সংগ্রাম করেছি, কোনো কিছু পাওয়ার আশা নিয়ে লড়াই সংগ্রাম করলে বাংলাদেশের স্বাধীনতার বয়স ৫৩ বছর। এই ৫৩ বছর এখন পর্যন্ত আমরা গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক হত্যা, একটা গুড গভর্নেন্স বা সুশাসন, আমরা একটা সম্প্রীতি সহনশীলতা, একটা মানবিক বাংলাদেশ আমরা দেখতে পাই। হাসপাতালের মদ থেকে শুরু করে আপনার একটা মসজিদ নির্মাণ করতে গেলে ঘুষ দিতে হবে। ঘুষ দুর্নীতি সমাজে রঙে রঙে ছড়িয়ে পড়েছে এবং এটা করে নৈতিকভাবে জাতি সেটা আমাদের মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়েছে। শিক্ষা ব্যবস্থা তছনছ করে ফেলেছে। এইগুলো গোড়া থেকে ফেলে সাজাতে হবে। তার জন্য যারা এই অন্তর্বর্তীকালীন সরকার ৩ মাস থাকুক কিংবা ৬ মাস থাকুক, তারপরে তো একটা নির্বাচিত সরকার আসবে। সেই সরকার যদি সেই লাউ সেই কদু হয় তাহলে কি হবে? কাজেই যেই লাউ সেই কদু মার্কা, যদু কদু মার্কা সরকার যেন না আসতে পারে, এখন থেকে সচেতন ছাত্র জনতাকে কাজ করতে হবে। আপনার এলাকার ভালো মানুষটিকে রাজনীতিতে আসার সুযোগ করে দিন, তাকে সামনে দিন, তাকে সমর্থন করুন। তার মাধ্যমে সামাজিক পরিবর্তনের মাধ্যমে আগামীতে আমাদেরকে রাজনৈতিক পরিবর্তন করতে হবে। নতুন রাজনৈতিক বন্দোবস্ত, রাজনৈতিক সমঝোতা ছাড়া এই দ্বিতীয় বিপ্লব সম্ভব হবে না। সেটা অন্তর্বর্তীকালীন সরকার যদি ৩ মাস ৬ মাস ১ বছরে থাকে, তাদের পক্ষে এই সময়ে সম্ভব নয়। কাজ করতে হবে পরবর্তী সরকার। কাজেই পরবর্তী সরকারের নেতৃত্বে কারা হবে সেটা কিন্তু আপনাদের হাতে। আল্লাহ বলছে না, দুনিয়াতে যা বালা মুসিবত সেটা আপনাদের হাতের কামাই। মানুষ যখন আল্লাহকে ভুলে যায়, আল্লাহকে অকৃতজ্ঞ হয়, এবং এরকম একটা কথা, যে জাতি যেরকম তাকে আল্লাহ সেরকম শাসন করে। তো শেখ হাসিনা এই তত্ত্বটা নির্যাতন চালিয়েছিল। এই পরিস্থিতির জন্য আমরাও দায়ী ছিলাম। কাজেই নিজেদের ভুল শুধরে নিয়ে তওবা করে নতুন বাংলাদেশ নির্মাণ করার জন্য নতুন রাজনৈতিক অঙ্গীকার করতে হবে। আরেকটা স্লোগান দিলে আপনার সাথে শুরু করে, দল নয় মত নয়, সবার আগে বাংলাদেশ, সবার আগে বাংলাদেশ, সবাই মিলে বাংলাদেশ। দল নয় মত নয়, সবার আগে বাংলাদেশ, সবাই মিলে বাংলাদেশ, সবার আগে বাংলাদেশ। জনতার অধিকার, জনতার অধিকার, আমাদের অধিকার, দেশ হবে জনতার, আমাদের অধিকার, জনতার অধিকার, আমাদের অধিকার। আমরা এটা বলেছি, এই যে গণঅধিকার পরিষদের রাজনৈতিক স্লোগান, জনতার অধিকার, আমাদের অঙ্গীকার, আমাদের অঙ্গীকার, দেশ হবে জনতার, এই স্লোগান ২১ সালে আমরা ঠিক করেছি। গণঅধিকার পরিষদের পোস্টারে লেখা থাকে, রাষ্ট্র নির্মাণে অংশ নিন, গণঅধিকার পরিষদের যোগ দিন, দেশ গঠনে অংশ নিন, গণঅধিকার পরিষদের যোগ দিন। এই ছাত্র সমাজ এবং তরুণ নেতৃত্ব ২০১৮ সালে যেই কোটা সংস্কার আন্দোলনের বীজ বপন করেছিল, সেই কোটা সংস্কার আন্দোলন থেকে আজকে রাষ্ট্র সংস্কার আন্দোলন হয়েছে। রাষ্ট্র সংস্কার পরবর্তী এই বিপ্লবোত্তর রাষ্ট্র সংস্কারে বাংলাদেশ নির্মাণ করতে তরুণের নতুন ধারার রাজনীতির বিকল্প নাই। তাই আমি সকল দেশপ্রেমিক মানুষকে রাজনীতিতে রাষ্ট্র নির্মাণে এগিয়ে আসার আহ্বান জানিয়ে আমার আজকে বক্তব্য শেষ করছি। আমাদের সবাইকে ধন্যবাদ। আমাদের এখন বিখ্যাত ছিল এই ঐক্য এবং শান্তি প্রতিষ্ঠায় আমরা শান্তি মিছিল কথা এখন